চৌধুরী বাড়িতে যেন উৎসব লেগে গেছে। সকাল থেকে ঘরের প্রতিটি কোণা ঝাড়ামোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকম খাবার। হবে নাই বা কেন? চৌধুরী বাড়ির বড় ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়িতে ফিরছে। তার আসার আনন্দেই তো এত আয়োজন। মিনারা বেগম ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে। কতদিন পর নারী ছেড়া ধন আসছে। রান্নাঘরে নানা পদের রান্নায় ব্যস্ত মিনারা বেগম। তার পাশে তাকে সাহায্য করছে ঈশানী। মিনারা বেগম ঈশানীর উদ্দেশ্যে বললেন, ইসু, সকাল থেকে অনেক খাটাখাটনি করেছিস, যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে। ঈশানী নিজের কাজে মনোযোগ দিয়ে বলল। হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোট মা। মিনারা বেগম তাড়া দিয়ে বললেন, এখনই যা, আর পটের বিবিকে বলবি গোসল করে নিচে আসতে। ইসু নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেলেন আরিয়ার রুমে। আয়রা ঈশানীর চাচাতো বোন। ঈশানীর থেকে আরিয়া 2 বছরের বড়। আয়রার রুমে তাকে দ্রুত নিচে নামার তাগিদ দিয়ে ঈশানী নিজের রুমে গেল। ঈশানীর যখন 11 বছর বয়স, তার বাবা মা সড়ক দুর্ঘটনায় স্পট ডেড হয়ে যায়। সেই বয়সে ঈশানী পরিচিত হয় এতিম নামক শব্দে। তারপর ঈশানীকে আগলে নেয় তার ছোট চাচ্চু জাহিদ চৌধুরী। তারপর থেকে সে এই চৌধুরী বাড়িতে আছে। যদিও বাড়িটি তার বাপ চাচা দুজনেরই, তবুও বাবা মা চলে যাওয়ার পর ঈশানী নিজেকে এই বাড়ির আশ্রিতা ভেবে আসছে। যার নিজের বাবা মা নেই সে তো অন্যের বাড়িতে আশ্রিতাই। তার চাচা চাচি ভালো মানুষ বিধায় তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে, কিন্তু সে তো জানে সে তাদের জন্য উটকো ঝামেলা বই কিছু না। তাই লেখাপড়ার পাশে যতটুকু সময় ঈশানীর হাতে থাকে বিভিন্ন কাজ করে থাকে। তার চাচা চাচি না করলেও সে শুনে না। নিচে থেকে হৈ হুল্লোড় শব্দ ভেসে আসছে। তখনই আয়রা দুম করে ঈশানীর রুমে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে, ইসু, জলদি নিচে আয়, আরহান ভাইয়া চলে এসেছে, সবার জন্য এত এত গিফট এনেছে। ঈশানী মলিন হাসল এবং বলল, তুমি যাও আরুপু, আমি আসছি। আয়রা তাড়া দিয়ে নিচে চলে গেল। তার ভাই কি কি গিফট এনেছে দেখতে হবে তো। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আরহান মীর চৌধুরী ইন্টার পরীক্ষার পরেই পাড়ি জমিয়েছিল লন্ডনে ডাক্তারির ডিগ্রি অর্জনের জন্য। আজ 6 বছর পর দেশের মাটিতে পা দিল শেষে। মাকে জড়িয়ে ধরতেই তিনি হু হু করে কেঁদে উঠলেন। কতদিন পর ছেলেকে কাছে পেলেন। মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল আরহান। বাবাকে সালাম দিয়ে কোলাকুলি করতেই আদরের ছোট বোনকে দেখতে পেল। হাত বাড়িয়ে দিতেই আয়রা হামলে পড়ল ভাইয়ের বুকে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে মিনারা বেগম তাড়া দিলেন, হয়েছে হয়েছে, ছেলেটাকে এবার ছাড়। বাবা, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের সব খাবার করেছি। আরহান মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার রান্নায় সবচেয়ে বেশি মিস করেছি মা। তারপর কালো লাগেজের দিকে আঙ্গুল তুলে দেখাতে দেখাতে আয়রাকে বলল, ওখানে তোমাদের সকলের জন্য গিফট আছে, সকলকে দিয়ে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়রা তো খুশিতে লাফিয়ে উঠল। ভাইকে ছেড়ে লাগেজের দিকে গেল। আরহান ফ্রেশ হতে নিজের কক্ষে চলে গেল। কিছুক্ষণ পরেই ঈশানী আসলো ড্রয়িং রুমে। ঈশানী আসতেই আয়রা ডাকলো ঈশানীকে, এই ইসু, এদিকে আয়, দেখে যা ভাইয়া কত কি এনেছে, কতগুলো চকলেট গিফট এনেছে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গেল। চকলেটের প্রতি তার দুর্বলতা আছে, তবুও মুখ ফুটে বলল না, আপুকে আমাকে চকলেট দাও। সে এই রকম কখনোই কিছু চাইতে পারে না। আয়রা একে একে সকলের গিফট সকলকে দিল। আয়রা আর ঈশানীর জন্য একই রকম গিফট এনেছে আরহান। দুজনের জন্য 2টো ফোন, 2টো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আছেই। ঈশানী জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমকে সহায়তা করতে। মিনারা বেগম সাথে হাতে হাতে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলেন। আস্তে আস্তে জাহিদ চৌধুরী আয়রা চলে আসলো। তাদের খাবার বাড়তে বাড়তে মিনারা বেগম আয়রাকে বললেন, আরু, গিয়ে দেখে আয় তো, আরহান আসছে না কেন?
আয়রা ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে, সেটা দেখে ঈশানী বলল। তুমি তো খেতে বসে গেছো ছোট মা, আমি দেখে আসছি। মিনারা বেগম ঘাড় কাত করে সম্মতি জানাতেই ঈশানী উপরে গেল। আরহানের রুমের দরজা ভেজানো। ঈশানী প্রথমে দুটো টোকা দিল দরজায়, কোনো সারা শব্দ না পেয়ে মৃদু ধাক্কা দিল দরজায়। দরজা খোলাই ছিল, বিধায় খুলে গেল। ঈশানী প্রথমে উকি দিয়ে রুমটা দেখল। কেউ নেই ভিতরে, পুরো রুম ফাঁকা, বিছানার ওপর ব্যাগ রাখা। ঈশানী এবার ঘরে ঢুকলো। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারল আরহান ভাই গোসল করছেন। ঈশানী থাকবে না চলে যাবে ভাবতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে। ঈশানী প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করলো। ঈশানী যখন বাবা মার মৃত্যুর পর এই বাসায় আসে, তার 1 মাস পরেই আরহান লন্ডনে চলে যায়। এরপর থেকে এই রুমে তালাবন্ধই ছিল। ঈশানীর আসার সুযোগ হয়নি। ঈশানী ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো। গোছানো পরিপাটি রুম, মাস্টার সাইজ একটা বেড, বেডের পাশে একটা ছোট টেবিল, তার উপর ল্যাম্প রাখা, খাটের পাশেই একটা বড় সোফা রাখা এবং সেটার পাশে এক বড় আলমারি এবং তার বিপরীত পাশে একটা ড্রেসিং টেবিল। ছিমছাম সুন্দর ঘর। রুমের পাশ ঘেঁষে রয়েছে একটা ব্যালকনি। ঈশানী যখন সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, তখনই দরজার খট শব্দে পিছনে ফিরে চাইতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল ঈশানী। আরহান গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নিল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনে এবং প্রশ্ন করল, তুমি ঈশানী? ঈশানী মাথা নিচু করেই উত্তর দিল, জি, ছোট মা খেতে ডাকছে এখনই। বলেই আর আরহানের দিকে না তাকিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে ঈশানী আসার 2 মিনিটের মাথায় আরহানও চলে এসেছে। জাহিদ চৌধুরীর পাশের চেয়ার টেনে তার পাশেই বসে পড়ে। মিনারা বেগম ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন। ঈশানী তখনও খেতে না বসায় মিনারা বেগম চোখ রাঙিয়ে বললেন। আরহান এক পলক চাইল ঈশানীর দিকে, পরপরই খাওয়ায় মনোযোগ দিল। খেতে খেতে বাবা ছেলের টুকটাক কথা চলল। জাহিদ চৌধুরী জিজ্ঞেস করলেন, তো এখন তোমার প্ল্যান কি? আরহান বলল, একটি হাসপাতাল থেকে জয়েনিং লেটার এসছে, কয়েকদিনের মধ্যেই জয়েন করব। জাহিদ চৌধুরী হেসে মাথা ঝাঁকিয়ে বললেন, বেশ ভালো। তবে খাওয়া শেষ করে তিনি উঠে গেলেন। আরহানও খাওয়া শেষ করে মাকে বলে বেরিয়ে গেল। পরন্ত বিকেলে সূর্যের দীপ্তিময় লাল আভা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সময়টা বেশ উপভোগ করে ঈশানী। প্রতিদিন এই সময়টা সে নিজের জন্য বরাদ্দ রাখে। রোজ বিকেলে ছাদে নিরিবিলি পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকা ঈশানীর অন্যতম পছন্দের কাজ। যেখানে আকাশটা হয় তার ডাকবাক্স, আর সে নির্বিশেষ তাকিয়ে অভিযোগ, অভিমান, কষ্ট, ইচ্ছে, আকাঙ্ক্ষা মেলে ধরে আকাশের খোলা ডাকবাক্সে। তখন সে নিজেকে আকাশের একচ্ছত্র মালিক মনে করে, যেখানে শুধুমাত্র তার আর তার ভাবনার আনাগোনা। তবে আজকে তার প্রতিদিনের সুন্দরতম কাজে ব্যাঘাত ঘটাতে ছাদে প্রবেশ করে আরহান। ঈশানী যখন গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখায় ব্যস্ত, তখন আরহান ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে আসে। মানুষের কথার শব্দে ঈশানীর মনোযোগে ব্যাঘাত ঘটে। সে ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে দেখতে পায় আরহান এসেছে। আরহানও ছাদে কাউকে দেখতে পেয়ে থেমে যায়। তারপর দুজনের চোখাচোখি হয়ে যায়। ঈশানী চোখ ঘুরিয়ে নেয় এবং ভাবতে থাকে চলে যাবে নাকি থাকবে। যখনই সে ভাবল চলে যাবে, তখনই অনুভব করলো কেউ তার পাশে বসেছে। ঈশানী এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের নীরবতা ভেঙে আরহান বলে উঠল, এখানে কি করছো? ঈশানী একটু সময় নিল, তারপর আকাশের দিকে তাকিয়েই বলল, আকাশ দেখছি। আরহানের বোধহয় উত্তরটা পছন্দ হয়নি। নাক মুখ কুঁচকে বললেন, আকাশ দেখার কি আছে? আরহান তাকালে ঈশানীর দিকে। আকাশের অসীম ঠিকানায় নিজেকে মেলে ধরে যায়, স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। কোন ক্লাসে পড়ো? ঈশানী ছোট করে বলল। ইন্টার 2য় বর্ষ। আরহান বেশ অবাক হলো। এইটুকুন মেয়ে, অথচ আচার আচরণে মনে হবে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। এই বয়সের মেয়েরা সাধারণত চঞ্চল, প্রাণবন্ত,
ছুকছুক প্রকৃতির হয়ে থাকে, অথচ এই মেয়ে যেন পানির মতোই ঠান্ডা, নীরব, প্রাণহীন। মাগরিবের আজানের শব্দ কানে আসতেই আরহান ঈশানীর উদ্দেশ্যে বলল, নিচে গিয়ে মাকে বলবে আমার রুমে 1 কাপ কফি দিতে। ঈশানী ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। আরহান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছেন মিনারা বেগম। মিনারা বেগমের জোরাজোরিতে ঈশানীও খেতে বসেছে, কিন্তু সে খাচ্ছে কম, খাবার নাড়ছে বেশি। সেটা দেখে মিনারা বেগম ধমকে উঠলেন। কিরে ইস্যু, না খেয়ে এখানে এভাবে বসে আছিস কেন? ঈশানী ঢোক গিলল। সে কিছু বলতে চায়, কিছু কথা যেন তার গলায় আটকে আছে। টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। চাচু হয়তো ভুলে গেছে, না হলে নিজে থেকেই দিয়ে দিত। এদিকে কালকে লাস্ট ডেট জমা দেওয়ার। কিন্তু এটা বলতেই ঈশানীর যত অশান্তি হচ্ছে। তার মতে তাকে পড়াশোনা করাচ্ছে, এই তো ঢের। সেখানে সে আবার কোন মুখে নিজের প্রয়োজনের কথা বলবে? কিন্তু না বললেই নয়, রেজিস্ট্রেশন ফি না দিলে সে টেস্ট দিতে পারবে না। তবুও বলতেই হবে ভেবে একটা গলা খাকারি দিল। তারপর চাচুকে বললেন, চাচু আমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে। জাহিদ চৌধুরী খেতে খেতেই বললেন, বেশ, তো ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেও মা। ঈশানী অস্বস্তিতে আরও গাঢ় হয়ে পড়লেন, মিনমিনিয়ে বলল, আসলে চাচু রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কাল লাস্ট ডেট। জাহিদ চৌধুরী খাওয়া থামিয়ে বললেন, সরি ইসুমা, আরহান আসার খুশিতে ভুলে গিয়েছিলাম। তুই চিন্তা করিস না, আমি কালকে গিয়ে দিয়ে আসবো। ইস্যু আবার খাওয়ায় মনোযোগ দিলেন। আরহান এতক্ষণ ইস্যুর আচরণ লক্ষ্য করছিল এবং এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা সত্যি অদ্ভুত, না হলে এই কথা বলতে এত অস্বস্তি লাগার কি আছে। সকাল সকাল খেয়ে ইস্যু কলেজে চলে গেছে, আয়রা চলে গেছে ভার্সিটি এবং জাহিদ চৌধুরী ব্যবসায় চলে গেছেন। বাসায় আছে শুধু মিনারা বেগম এবং আরহান। আরহান যেহেতু কালকেই লন্ডন থেকে এসেছে, তাই কয়েকদিন তার ছুটি রয়েছে। আরহান এসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে গেছে। সে তার মাকে ভীষণ ভালোবাসে। আর মিনারা বেগমও ছেলে অন্তঃপ্রাণ। কলেজের প্রথম ঘন্টার ক্লাস শেষ। ঈশানী আর তার একমাত্র বেস্ট ফ্রেন্ড মিথিলা গল্প করছে। গল্প বলতে মিথিলা বলে যাচ্ছে আর ঈশানী শুনে যাচ্ছে, মাঝে মাঝে হুঁহা উত্তর দিচ্ছে। মিথিলা জানে ঈশানীর আচার আচরণের সম্পর্কে। যেখানে মিথিলা সারাক্ষণ কথাই বলতে থাকে, সেখানে ঈশানীর মুখে থেকে হুটহাট করে বের হয় যেন কথা বললেই ট্যাক্স দিতে হবে। তাই হয়তো এদের দুজনের এত মিল। মিথিলা একটু ঈশানীর দিকে চেপে বসলো এবং কণ্ঠস্বর নিচু করে বলল, এই তোর চাচাতো ভাই দেখতে কেমন রে? বিদেশ থেকে এসেছে, বিদেশিদের মতোই দেখতে হয়েছে নাকি, বল না? ঈশানীর চোখে ভেসে উঠল আরহানের প্রতিচ্ছবি। লম্বায় কত হবে লোকটা? 5 ফুট 11 অথবা 6 ফুট বোধ হয়। গায়ের রং ফর্সা, কপালের সামনে কিছু চুল আছে, কালচে খয়েরি চোখ, সুঠাম দেহ, সব মিলিয়ে তাকে সুদর্শন পুরুষ বলা যায়। কিন্তু ঈশানী এত কিছুর বর্ণনা দিল না, ছোট করে বলল, দেখতে কেমন হবে? সুন্দর। বাঙালি মানুষ, বাঙালি দেখতেই তো হবে। মিথিলা আরও কিছু বলতো, তবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করায় তাদের গল্পের এখানেই ব্যাঘাত ঘটে। চৌধুরী বাড়ির গেটে আসতে ঈশানী দেখল আয়রা যেন কাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আয়রা তখনও ঈশানীকে দেখেনি। সে বিদায় জানিয়ে পিছু ফিরতেই ঈশানীকে দেখতে পেয়ে চমকে গেল। সাফাই গাওয়া কণ্ঠে বলল, আমার বান্ধবী এসেছিল এইদিকে একটা কাজে, তাই ওকে বাই দিলাম। ঈশানী ভ্রুকুচকে একবার তাকালো, তারপর স্বাভাবিকভাবে বলল, ও আচ্ছা, চলো ভেতরে যাই। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল, হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, চল ভেতরে যাই। বাড়িতে প্রবেশ করতেই ড্রয়িং রুমে অনেক মানুষ দেখতে পেল তারা। আয়রা এক দৌড়ে চলে গেল তার মায়ের পাশে। আরহান এসেছে শুনে আরহান আয়রার মামা মামি এসেছে দেখা করতে। সাথে এসেছে তাদের 2 ছেলে মেয়ে। মেয়েটার নাম রিমি, ঈশানীর সাথে একই ক্লাসে পড়ে। আর ছেলেটার নাম রনি, সে এবার অনার্স ফাইনাল ইয়ারে।
আয়রা খুশি হলেও খুশি হতে পারেনি ঈশানী। ঈশানীকে দেখে রনি একটা গা জ্বালানো হাসি দিল, যেটা দেখে ঈশানী আরও অস্বস্তিতে পড়ল। তারপর ড্রয়িং রুমে উপস্থিত সকলকে সালাম দিয়ে সে দ্রুত প্রস্থান করলো নিজের রুমের উদ্দেশ্যে। ঈশানী নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারে। এই রনি ছেলেটা তাকে ভীষণ জ্বালাচ্ছে, কখনো কল করে কখনো মেসেজ দিয়ে। ছোটো মার ভাইয়ের ছেলে বলে কাউকে কিছু বলতেও পারছে না। ছোটো মা যদি ভুল বুঝে। বিরক্ত হলো ঈশানী। শরীর খুব ক্লান্ত, গোসল নেওয়া প্রয়োজন। গোসল করার উদ্দেশ্যে চলে যায় ওয়াশরুমে। গোসল শেষে ওয়াশরুম থেকে বের হতেই দেখে রনি তারই বিছানায় বসে আছে। ঈশানীর যেন মুহূর্তেই মেজাজ খিচে গেল। লম্বা শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার রুমে কি করছেন? রনি ঠোঁটে বিশ্রী হাসি নিয়ে এক চোখ টিপে বলে উঠল, এসেছিলাম তো আপনার সাথে গল্প করতে, কিন্তু তুমি যে সিনেমা দেখাবে সেটা তো ভাবিনি ডার্লিং। ঈশানী নিজের দিকে চাইতেই লজ্জায় ও রাগে চোখ খিচে নিল। তার বুকে ওড়না নেই, গোসল করতে যাবে বলে বাহিরেই রেখে গিয়েছিল। সে দ্রুত গিয়ে ওড়না ভালোমতো শরীরে জড়িয়ে নেয়। কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে ধমকে বলে ওঠে, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, অসভ্য লোক। ঈশানীর কথায় রনি যেন মজা পেল, খ্যাক করে হেসে বলল, অসভ্যতামি করার আগে অসভ্য উপাধি দিলে সুন্দরী, নট ফেয়ার। এখন তাহলে অসভ্যতামি করেই উপাধিটাকে জাস্টিফাই করা উচিত ছিল, কি বলো? রনি এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো ঈশানীর দিকে। মুখে তার সেই বিশ্রী হাসি। এতক্ষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানী যেন এবার দমে গেল। বুকে ভয়েরা এসে দানা বাঁধল। সে না চাইতেও কখন যেন পিছনে হাঁটতে শুরু করেছে। পিঠ গিয়ে ঠেকেছে দেয়ালে। ভিতরে ভিতরে ভয় পেলেও উপরে সেটা প্রকাশ না করে ঝাঁঝালো কণ্ঠে আবারও বলল, এক্ষুনি বেরিয়ে যান রুম থেকে, না হলে কিন্তু আমি চাচুকে ডাকবো। রনি একদম ঈশানীর কাছে এসে দাঁড়ালো। গাল বেঁকিয়ে বিশ্রী হাসি দিয়ে তার এক আঙ্গুল দিয়ে ঈশানীর গাল থেকে স্লাইড করে আঙ্গুল নিচে নামাতে নামাতে বলল, অসভ্যতামি করছি সুন্দরী? ঈশানী চোখ খিচিয়ে বন্ধ করে নিল এবং তৎক্ষণাৎ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রনির গালে একটি চর বসালো। রাগে লাল হওয়া চোখ এবং নাকের পাটা ফুলিয়ে মৃদু চিল্লিয়ে বলে উঠল, এক্ষুনি বেরিয়ে যান রুম থেকে, না হলে কিন্তু আমি চাচুকে ডাকবো। রনি যেন কল্পনাও করতে পারেনি ঈশানী এমন কাজ করবে। এতদিন জেনে এসেছে ঈশানী ঠান্ডা স্বভাবের, নীরব সহজ সরল মেয়ে, যে কিনা সাতচরেও রাগ করে না। ঈশানীর থেকে থাপ্পড় খেয়ে রনি আরও ফুঁসে উঠল। ঈশানীর গলা চেপে ধরে হিসিয়ে বলল, চালচুলহীন আশ্রিতা মেয়ের এত সাহস আমার গায়ে হাত তোলা, রনি শিকদারের গায়ে? এর ফল তোমার ভোগ করতেই হবে, ভয়ঙ্করভাবে ভোগ করতে হবে। বলেই ঈশানীর গলা ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে চলে যায়। এতক্ষণ ঈশানীর গলা চেপে ধরায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। গলা ছেড়ে দিতেই যেন দেহে প্রাণ আসে। ডুকরে কেঁদে ওঠে ঈশানী। কেন তার জীবনটা এমন? আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো, কেউ তার দিকে কুদৃষ্টি দিতে পারতো? কেউ এভাবে গায়ে হাত দিতে পারতো? নিশ্চয়ই পারতো না। তার বাবা সেই হাত গুঁড়িয়ে দিত, কিন্তু তার তো কেউ নেই, তাই তো তার জীবন এরকম। সে কাঁদতে কাঁদতে রুমের দরজা আটকে দিল। তারপর আয়নার সামনে দাঁড়াতেই গলায় আঙ্গুলের ছাপ দেখতে পেল। ফর্সা শরীরে আঙ্গুলের ছাপ যেন টকটকে লাল হয়ে ফুটে উঠেছে। ঈশানী আবারও ডুকরে কেঁদে উঠল। কাকে বলবে এসব সে? কেউ কি বিশ্বাস করবে? সমাজে সব দোষ তো মেয়েদেরই হয়। ঈশানী আর রুম থেকে বের হয়নি। আয়রা রিমি ডাকতে এসেছিল ওকে। মাথা ব্যথার বাহানায় আর নিচে যায়নি সে। সারা সন্ধ্যা দরজা আটকে নিজের রুমেই শুয়েছিল সে। নিচের ড্রয়িং রুমে আরহান বসে ফোন টিপছে। এসব ফ্যামিলির গ্যাদারিং তার মোটেও পছন্দ না। শুধুমাত্র মায়ের কথা রাখতে বসেছে সে। তার মামা তাকে প্রশ্ন করলে টুকটাক উত্তর দিচ্ছে মাঝে। দূর থেকে আরহানের প্রতিটি অঙ্গভঙ্গি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে রিমি। ছোটবেলা থেকেই সে তার আরহান ভাইয়ের প্রতি দুর্বল। এরকম সুদর্শন পুরুষ
চোখের সামনে থাকলে প্রেমে না পড়ে থাকা যায়? যায় না তো। তাই তো রিমিও পারেনি। আরহান যখন বিদেশে ছিল তখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে ফলো করেছে, অগণিত মেসেজ পাঠিয়েছে। আরহান এত এত মেসেজের ভিড়ে দু একটা মেসেজের উত্তর দিত, তবুও হাল ছাড়েনি রিমা। রিমা আরহানের দিকে এগিয়ে গেল এবং তার পাশে শরীর ঘেঁষে বসে পড়ল। কণ্ঠ নামিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করলো, আরহান ভাই, আপনি কি আবার চলে যাবেন লন্ডনে? আরহান ভ্রু কুঁচকে তাকালো রিমির পানে, খানিক ধমকে বলে উঠল, সরে বস রিমি, এরকম ঘেঁষাঘেঁষি আমার পছন্দ না। রিমির যেন অন্তরাত্মা কেঁপে উঠল। তড়িৎ বেগে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল। আরহান কপালে ভাঁজ ফেলে মাকে বলে উপরে চলে গেল। রাতের খাবার খেয়ে মামা মামি ও চলে গেল। ঈশানীর সময় কাটছে ভীষণ ব্যস্ততায়। তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সে পড়াশোনায় ভীষণ ভালো। তার জীবনের একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, যাতে কারোর উপর নির্ভরশীল না হতে হয়। তাই সে সবসময় ভালোভাবে পড়াশোনা করেছে এবং আশানুরূপ ফলাফল করে এসেছে। আজ পরীক্ষা দিয়ে বিকেলে বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুমে মোটামুটি হই হুল্লোড় পড়েছে। কাজের লোক ড্রয়িং রুম পরিষ্কার করে নতুন টেবিল ম্যাট, সোফা কভার সহ সব পরিবর্তন করছে। ঈশানী সোজা রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখতে পায় তার ছোট মা রান্নায় ব্যস্ত। ঈশানী পাশে গিয়ে দাঁড়াতেই মিনারা বেগম মিষ্টি করে হেসে বললেন, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? ফ্রেশ হয়ে খেতে আয়। ঈশানী মৃদু কণ্ঠে বলল, পরীক্ষা ভালো হয়েছে। আজ কি বাসায় কিছু আছে ছোট মা? এত আয়োজন কিসের? মিনারা বেগম হাতের কাজ করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন, আরে বলিস না, আজ সকালেই তোর চাচু হুট করে বলল আরুকে দেখতে আসবে, আরুকে দেখতে আসবে ব্যবস্থা করতে। এরকম এদিনেই বললে কি হয় বল? বাড়িতে মানুষ আসলে কত কাজ, এই লোক কি আর সেটা বুঝে? উনি তো অর্ডার করেই খালাস। ঈশানী ভীষণ খুশি হলো। তার অরুপুর বিয়ে হবে, নিশ্চয়ই এটা খুশির সংবাদ। ঈশানী খুশি হয়ে বলল, আরুপু এসেছে? আপু জানে এই ব্যাপারে? মিনারা বেগম এ পর্যায়ে হাতের কাজ স্থগিত রাখলেন। তারপর মলিন কণ্ঠে বললেন, মেয়েটা শুনেছে থেকেই রেখে আছে, এক দফা কেঁদেও ভাসিয়েছে সে এখন বিয়ে করবে না। এদিকে তোর চাচুও তো শোনার মানুষ নয়। তুই গিয়ে দেখ তো মেয়েটা কি করছে। মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে দে তো মা। ঈশানীর কিছুটা মন খারাপ হলো। কি দরকার আপুকে জোর করার? আপুর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো? কিন্তু মুখে কিছু বলল না। ছোট মার কথা শুনে ছুটে আরিয়ার রুমে চলে গেল। আরিয়া কাঁদছে আর ফোনে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। ঈশানী যেতে ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আমি এই বিয়ে করতে চাই না ইস্যু, কিছু একটা কর প্লিজ। বাহিরে আকাশ মেঘলা। আকাশে কালো মেঘেরা ভিড় জমিয়েছে। দেখেই মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে। বাহিরের কালো মেঘের মতো ঈশানীর মনেও মেঘেরা ভিড় জমিয়েছে। আয়রা কাঁদতে কাঁদতে জানিয়েছে তারই ভার্সিটির প্রফেসরের সাথে গভীর প্রণয় রয়েছে তার, যার জন্য বদ্ধ উন্মাদ আয়রা। সব কিছু তাদের মধ্যে ভালোই চলছিল। হুট করে আজকে আয়রাকে দেখতে আসবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি সে। ভার্সিটি থেকে আসতেই মায়ের থেকে বিয়ের কথা শুনতেই এক দফা চিল্লিয়েছে মায়ের সাথে। কোনো কাজ হয়নি তাতে। মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার বাবা কথা দিয়ে রেখেছে, সেটা এখন নড়চড় করা অসম্ভব। আয়রা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞানশূন্য অস্থির হয়ে পড়ে তখনই ফোন লাগায় তার প্রেমিক পুরুষকে, তার একমাত্র ভরসার স্থল। কিন্তু হায়, তার প্রেমিক পুরুষ যে তাকে উপেক্ষা করেছে, মুখের উপর কল কেটে দিয়েছে। কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়ে দিয়েছে তাকে বিয়ে করে নিতে। তার পরপরই ফোন বন্ধ। প্রেমিক পুরুষের এই উপেক্ষা রূপ পরিবর্তন মোটেও মেনে নিতে পারছে না আয়রা। কি করে পারল সে এভাবে মুখ ফিরিয়ে নিতে? এতদিন কি তবে লোকটা তার সাথে নাটক করেছে? এত ভালোবাসা, এত যত্ন, এত পাগলামি, এগুলো সবই কি তার নাটক?
না, আয়রা আর ভাবতে পারছে না। বুকের মধ্যে যেন কেউ সুচ দিয়ে ফুটো করে যাচ্ছে, ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে তার হৃদয়। বুক চিরে আর্তনাদ আসছে, কি করবে ভেবে পাচ্ছে না। এসব কথা ঈশানীকে বলছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে। ঈশানী নিজেও ভেবে পাচ্ছে না কি করে আয়রাকে শান্ত করবে, কিন্তু আয়রার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। আয়রার সাথে সেও কেঁদেছে। ঈশানীর মনে প্রশ্ন জাগে, লোকটা কি আদৌ তার আরুপুকে ভালোবেসেছিল? দুজন যখন কাঁদতে ব্যস্ত তখনই নিচ থেকে কথা বলার শব্দ এলো। আয়রা আরও করুণ স্বরে কেঁদে উঠল। ঈশানীর দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, ইসুরে, আমি এখন কি করব? আমার হৃদয় জুড়ে সবটুকু জায়গা জুড়ে শুধু ইয়াসিনের বসবাস। আমি কি করে অন্য লোকের সামনে যাব নিজেকে প্রদর্শন করতে? যেই স্বার্থপর লোকের কাছে আমি নিজের সকল অনুভূতি উজাড় করে দিয়েছি, সেই লোকটাও নেই আমার পাশে আজ। আমার তো মরে যেতে ইচ্ছে করছে। কি করব আমি ইসু? আয়রার কণ্ঠ অনেক করুণ শোনালো। আয়রার কথা শুনে ঈশানীর ভেতরে কেঁদে উঠল। সে আয়রাকে জড়িয়ে ধরে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপু এইভাবে বলো না প্লিজ। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তুমি দয়া করে আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখো। আরও কিছু বলার আগেই রুমে প্রবেশ করলেন মিনারা বেগম। সে রুমে ঢুকতে ঢুকতে তাড়া দিয়ে বললেন, কি রে আরু, এখনো রেডি? আর কিছুই বললেন না, মূলত বলতে পারলেন না। আরিয়া কাঁদতে কাঁদতে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে। মেয়ের এহেন করুণ দশা দেখে উনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন, মৃদু কণ্ঠে বোঝানোর মতো করে বললেন, এভাবে কেন কাঁদছিস মা? দেখতে আসলেই কি বিয়ে হলো বল? কেঁদে কেঁদে নিজের কি হাল বানিয়েছিস দেখ তো, মনে হচ্ছে আজই তোর বিয়ে। আরিয়া ফুপিয়ে কেঁদে উঠল এবং মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি যাব না নিচে। আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? মিনারা বেগম ফিচেল হেসে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, পাগল মেয়ে, সন্তান কখনো মায়েদের কাছে বেশি হয় নাকি? কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস, পরের বাড়ি যেতে হবে আজ বা কাল। তাছাড়া বাবার উপর কি তোর ভরসা নেই? আরিয়া আর কিছু বলতেই পারল না। কী বা বলবে সে, যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, ভিতরটা মুচড়ে উঠছে, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। সেই পাষাণ নির্দয় লোকটাই তো তাকে অগ্রাহ্য করলো। কোন মুখে সে কাউকে কিছু বলবে? আর মিনারা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বুঝিয়ে বললেন অনেক কথা। তারপর ঈশানীর উদ্দেশ্যে বললেন, আরুকে তৈরি করে নিচে নিয়ে আয়, তারা এসেছে অনেকক্ষণ। ঈশানী শুধু ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। তারপর আয়রাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্তৃত ড্রয়িং রুমে সজ্জিত আছে একটি বড় ঘিয়া কালার সোফা সেট, তারই কোণ ঘেঁষে রাখা হয়েছে আর একটি ডাবল সিটের সোফা এবং তারই বিপরীতে সিঙ্গেল সোফা। সামনে রয়েছে টি টেবিল, যা এখন বিভিন্ন প্রকার নাস্তা, মিষ্টি, ফলমূল দিয়ে ভর্তি। ছেলের বাড়ি থেকে ছেলে আর তার বাবা মা এসেছে। ছেলের বাবা মা বসেছে সামনের সোফায়, তাদের পাশের সোফায় বসেছেন জাহিদ চৌধুরী এবং তারই পাশে বসেছে আরহান। তাদের বিপরীতে পাশের সোফায় বসেছে ছেলে। বোনকে দেখতে আসছে বলে দ্রুত আরহানকে ডেকে পাঠিয়েছে জাহিদ চৌধুরী। আরহান যখন বাসায় আসে তখন বাহিরে মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টির ঝাপ একটু কমে এসেছে। বড়রা তখন কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আয়রাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ঈশানী। আয়রার গায়ে বেগুনি কালার জামদানি শাড়ি জড়ানো, গলায় ছোট একটা হার আর কানে ছোট দুল। মুখে কোনো প্রসাধনীর প্রলেপ নেই। একদম সাদামাটাভাবেই পাত্রপক্ষের সামনে এসেছে সে। ড্রয়িং রুমে এসে সালাম দিতেই ছেলের মা উঠে আসলেন। সালামের উত্তর দিয়ে তাকে নিজের পাশেই বসিয়ে দেয়। থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে বলে, মাশাল্লাহ। ঈশানী মুখ নিচু করে রেখেছে, এদিকে তার মন নেই। কিন্তু সে যদি একটু তাকাতো তাহলে দেখতে পেত দুটো তৃষ্ণার্ত চোখ তাকে কত মায়াভরা দৃষ্টিতে দেখছে, যেন কত বছরের তৃষ্ণা মিটাচ্ছে তারা। ঈশানীর মলিন মুখ দেখে ধক করে উঠল তার হৃদয়। ঈশানী তখনও মাথা নিচু, চোখে পানি টলমল করছে।
যখন তখন বের হয়ে যাবে বোধহয়। সামনে থাকা যুবকটি এবার গলা খাকারি দিল, তবুও আয়রার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। চাতক পাখির মতো চেয়ে থাকে আয়রার পানে। মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলেন, তাই আয়রার পাশে থাকা ভদ্রমহিলা বলে, আয়রা মা, বাবুকে এই জুসটা দাও তো। আয়রা বিপাকে পড়ে, বাবুটা আবার কে এখানে? জিজ্ঞাসু দৃষ্টিতে ভদ্রমহিলার পানে চাইতেই উনি ইশারায় ডান দিকে ইশারা করলেন। আয়রা রয়েছে জুসের গ্লাস হাতে নিয়ে ডান দিকে ঘুরতেই মুহূর্তে জুসের গ্লাস হাত থেকে পড়ে যায়। সেই সাথে ডুকরে কেঁদে ওঠে আরিয়া। এই তো তার প্রণয় কুমার, কি সুন্দর ফর্মাল পোশাক পরে তারই বাড়িতে বসে বসে শরবত খাচ্ছে। আয়রার কান্না দেখে জাহিদ চৌধুরী আর আরহান ব্যস্ত হয়ে পড়ে। মিনারা বেগমও হকচকিয়ে যায়, ঈশানীও অবাক হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়রা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে। কাঁদতে কাঁদতে ফুফিয়ে বলে ওঠে, তুমি এত পাষাণ হলে কিভাবে? জানো আমার নিঃশ্বাস আটকে ছিল, যে কোনো সময় ত্যাগ করে হয়তো আমি মরেই যেতাম। ইয়াসিন আয়রাকে আরেকটু আগলে নেয়, মুহূর্তেই আবার হাতের বাঁধন আগলা করে। আয়রার মাথার ঘোমটা টেনে দিতে দিতে বলে, হুশ, এরকম কথা বলে না। কি অবস্থা করেছো নিজের? তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব, এটা তুমি ভাবলে কিভাবে? সবটাই আমার প্ল্যান ছিল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি এরকম হয়ে যাবে ভাবিনি। প্লিজ ক্ষমা করে দাও, এখন স্বাভাবিক হও, সবাই দেখছে, প্লিজ। আয়রার যেন মাত্রই বোধবুদ্ধি এলো। রুমে তার বাবা, ভাই, মা সকলেই উপস্থিত। কি করে সে এরকম নির্লজ্জ হলো? ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তাকে গ্রাস করে ফেলেছিল, কাবু করে ফেলেছিল ভিতরের সত্তা। তাই তো ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে বোধবুদ্ধি সব যেন পালিয়ে গিয়েছিল। সে দূরে সরে আসলো, মাথা নিচু করে রইল। আরহান ভ্রুকুসকে শান্তস্বরে জিজ্ঞেস করলো, তোমরা একে অপরকে চেনো? আয়রা কিছু বলতে পারল না। ইয়াসিন গুছিয়ে শর্টকাটে জানালো, সে আয়রাকে পছন্দ করে। বাসা থেকে বিয়ের কথা জানালে সে তার পরিবারকে আয়রার কথা জানায়। তার পরিবার হাসি মুখেই মেনে নেয়, একমাত্র ছেলের পছন্দ বলে কথা। ব্যস্ত হয়ে পড়ে মেয়ের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য। ভাগ্যক্রমে জাহিদ চৌধুরী এবং ইয়াসিনের বাবা মির্জা খালেক একে অপরের পূর্ব পরিচিত, তাই সহজেই প্রস্তাব দিয়ে ফেলেন। আর পরিচিত বলে জাহিদ চৌধুরীও না করতে পারেননি। এ সব কিছু এতই দ্রুত ঘটে যায় যে ইয়াসিন আয়রাকে কিছু জানানোর সুযোগ পায়নি। যখন পেয়েছে ইচ্ছে করে আয়রাকে জানায়নি। উল্টো আয়রা বিয়ের কথা বললে এড়িয়ে গেছে, কিন্তু মেয়েটা যে নিজের এমন বিধ্বস্ত অবস্থা করবে সেটা ইয়াসিন কল্পনাও করেনি। প্রিয়তমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে। এই মিষ্টি ফুলটাকে তার চাই। সব শুনে জাহিদ চৌধুরী বিয়েতে মত দিলেন। ছেলের পরিবার ভালো, তার উপর ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। মাঝে সে ভিলেন সেজে কি করবে? আরহান ইয়াসিনকে আগে থেকেই টুকটাক চেনে। আরহানের জুনিয়র ছিল ইয়াসিন। সে জানে ছেলেটি ভালো এবং সুযোগ্য। তার চেয়েও বড় কথা, তার বোন এই ছেলেকে ভালোবাসে। নিশ্চয়ই তার বোন সুখে থাকবে এখানে, তাই তারও কোনো আপত্তি ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঁকে বসলো আয়রা নিজে। বাহিরে ঝড় বৃষ্টির প্রকট কিছুটা কমলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডেকে উঠছে। বাহির থেকে মেঘের গর্জন শোনা গেলেও ড্রয়িং রুমে রয়েছে পিনপতন নীরবতা। সবাই আশ্চর্য আয়রার কথায়। যখন সকলে বিয়েতে মত দিয়েছে তখনই আয়রা বলে উঠল, এই বিয়ে হবে না। সবাই অবাক চোখে তাকিয়েছিল তার দিকে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ইয়াসিন। কি বলছে এই মেয়ে? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? সবার আগে ইয়াসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি? বিয়ে কেন হবে না? আয়রা রাগি চোখে তাকালো, তারপরই তেতে যাওয়া কণ্ঠে বলল, আমাকে পুতুল পেয়েছো তাই না? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? মনে হচ্ছিল আমি মরেই যাব, আর তুমি এসেছো আমাকে সারপ্রাইজ দিতে। তোমার সারপ্রাইজের গুলি মারি বাবা। আমি ওনাকে বিয়ে করব না, অন্য কোথাও সম্বন্ধ দেখো। এক নাগারে কথা বলে হনহন করে নিজের কক্ষের দিকে ছুটল। তার পিছু ছুটল ঈশানীও। ইয়াসিন এখন দমে গেল। তার রাগিনী মারাত্মক রেগে গেছে।
ইয়াসিনের মা এক দফা বকে ভাসিয়েছেন ছেলেকে, বাচ্চা মেয়েটাকে কত কাঁদিয়েছে এসব বলে বলে। ইয়াসিন কাচুমাচু করে জাহিদ চৌধুরীও আরহানের উদ্দেশ্যে বললেন, আপনাদের অনুমতি পেলে আমি একটু ওর সাথে দেখা করতে চাই। রেগে আছি ভীষণও। আমি গিয়ে একটু বুঝিয়ে বলি প্লিজ। জাহিদ চৌধুরী সহধর্মিনীর দিকে চাইলেন। মিনারা বেগম ইশারায় যাওয়ার অনুমতি দিতে বললেন। জাহিদ চৌধুরী অনুমতি দিতেই ইয়াসিন অস্থির হয়ে পড়ল। আরহান তাকে উপরে আয়রার রুমের সামনে নিয়ে গেল। দরজায় টোকা দিতে ঈশানী দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়েছিল আরহান। আরহানের পিছনে থেকে ইয়াসিন ওকে দিল। আরহান ঈশানীকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করতেই ঈশানী বের হয়ে যায়। ইয়াসিন রুমে প্রবেশ করে, দেখে তার রাগিনী পায়ের ওপর পা তুলে আরাম করে জুস খাচ্ছে। ইয়াসিনকে দেখে থতমত খেয়ে দ্রুত দাঁড়াতে গিয়ে নিজের গায়ে জুসের আংশিক ফেলে দেয়। হিচকি উঠে যায় তার। ইয়াসিন ব্যস্ত হয়ে পাশের টেবিল থেকে পানি নিয়ে দেয় আয়রার হাতে। আয়রা এক ঢোকে পানি শেষ করে তাকায় ইয়াসিনের দিকে। ইয়াসিন ভ্রু কুঁচকে তার দিকেই চেয়েছিল, তারপর বলে, আমাকে নিচে টেনশনে ফেলে ম্যাডাম এখানে জুস খাচ্ছে। বাহ, দারুণ। আয়রা মুখ ভেঙচি দেয়, তারপর মুখ বাঁকিয়েই বলে, কিসের টেনশন? আপনি তো চিলে ছিলেন, বলছিলেন আমায় বিয়ে করে নিতে, তাই না? এখন সেটাই করব। তৎক্ষণাৎ ইয়াসিন হাঁটু গেড়ে বসে আয়রার সামনে, তার পা নিজের হাঁটুর উপর নিয়ে তাতে রূপার একটি সুন্দর নূপুর পরিয়ে দিতে দিতে বলে, আমার আয়রা বিবি, একান্ত ক্ষমা প্রার্থনা করছি। এই নাবালক শিশুর নাদান ভুল মাফ করিয়া অবশ্যই আপনি উদার ব্যক্তির পরিচয় দিবেন। আয়রা মিটিমিটি হাসে, কিন্তু উপরে কঠিন চেহারা প্রকাশ করে বলে, হয়েছে, সরুন। এসবে আমি গলবো না মোটেও। অনেক কষ্ট দিয়েছেন, আমি কিছু ভুলবো না। ইয়াসিন উঠে দাঁড়ালো, আয়রার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, ভুলতে হবে না সোনা, এই সামান্য কষ্টের বিনিময়ে সারা জীবনের সুখ দিব। তারপর আবার চোখ টিপ দিয়ে বলল, তবে তুমি এভাবে কথায় না গললে কিন্তু আমার কাছে দারুণ অস্ত্র আছে তোমাকে গলানোর জন্য। আয়রা ফ্যাল করে তাকিয়ে থাকে। কে এই লোক? তার প্রেমিক পুরুষ তো এমন ছিল না। সে তো আয়রার থেকে লজ্জাশীল এবং কঠোর ছিল। কি হলো তার? ইয়াসিন আর একটু এগিয়ে গেল আয়রার দিকে, ফিসফিসিয়ে বলল, সেই অস্ত্র ব্যবহার করব নাকি? আয়রা বোকার মতো জিজ্ঞেস করলো, কি অস্ত্র? আয়রা বলার সঙ্গে সঙ্গে একজোড়া ঠান্ডা শীতল ওষ্ঠ স্পর্শ করলো আয়রার ওষ্ঠ। 2 সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। আয়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলল, কেন পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমার লাগবে? তোমার থেকে নিজেকে দূরে রাখা আর সম্ভব না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। রেগে থেকো না, তাড়াতাড়ি বোঝো সাজিয়ে তোমায় নিয়ে যাব। তুমি শুধু নিজেকে মির্জা ইয়াসিনের বউ হওয়ার জন্য তৈরি করো আয়রা বিবি। আয়রা চোখ বন্ধ করেছিল। ইয়াসিনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রকোপে তীর তীর করে কাঁপছিল তার ওষ্ঠ। ছোট সত্তা। ইয়াসিন আয়রার কপালে চুমু দিয়ে চলে গেল রুম থেকে। আয়রা অনুভব করতে লাগলো প্রিয় পুরুষের স্পর্শ, মাদকতা মেশানো প্রতিটি কথা। তারপর লজ্জায় লাল নীল হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঈশানী আয়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে আরহান ডেকে উঠল। ঈশানী পিছু ফিরে চাইতেই আরহান ভারী কণ্ঠে বলল, প্রচণ্ড মাথা ধরেছে, মাকে কি একটু বলো আমার জন্য কফি পাঠাতে। ঈশানী চাইল আরহানের পানে। চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। ভীষণ ক্লান্ত লাগছে দেখতে। অসুস্থ কিনা সেটা আন্দাজ করতে পারল না, মুখে শুধু ঠিক আছে বলে নিচে চলে গেল। ঈশানী নিচে এসে দেখে মেহমানরা চলে গেছে। বলেছে শুক্রবার এসে বিয়ের ডেট ফিক্সড করবে। ঈশানী ভীষণ খুশি হলো। রান্নাঘরে গিয়ে দেখতে পেল ছোট মা নেই। বাড়ির পরিচালিকা থালা বাসন ধুচ্ছে। পরিচালিকাকে জিজ্ঞেস করলেন, ছোট মা কোথায়? পরিচালিকা মেয়েটির নাম ময়না। সে নিজের কাজে ব্যস্ত থেকেই বললেন, খালাম্মার নাকি কোমরে ব্যথা উঠছে, তাই ঘরে গেছে বিশ্রাম নিত। ঈশানী তাকে না বলে নিজেই কফি বসালো। ছোট মাকে এখন আর সে বিরক্ত করতে চায় না। নিজের মতো কফি বানিয়ে চলল আরহানের রুমের দিকে।
আরহানের রুমের দরজা খোলাই ছিল, তবুও সে রুমের সামনে গিয়ে মৃদুস্বরে ডাকলো, আসবো? ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঈশানী এবার উকি দিল। দেখতে পেল আরহান লম্বা হয়ে শুয়ে আছে। দোনামোনা করে সে ভিতরে ঢুকলো। বেড সাইডের পাশের টি টেবিলে কফির মগ রাখলো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে হলো এখনই কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে। সে কি ডাকবে তাকে? লোকটা কি আসলেই ঘুমিয়েছে কি সেটা নিশ্চিত হতে ঈশানী কিছুটা ঝুঁকে গেল আরহানের দিকে। নিজের ঘাড় নামিয়ে আরহানের মুখের দিকে তাকিয়ে একটা চুটকি দিল। আরহানের থেকে কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো আরহানকে। আর একটু ঝুঁকে গেল। ঠিক সেই মুহূর্তে চোখ খুলে ফেলল আরহান। তার একদম মুখের সামনেই আর একটি মুখ দেখতে পেল। ঈশানী ভীষণভাবে হকচকিয়ে গেল। চট করে মাথা তুলতে নিবে, তখনই আরহানও উঠে বসার চেষ্টা করতেই মুহূর্তেই দুজনের কপাল একে অপরের সঙ্গে সংঘর্ষ করল। ঈশানী নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে দুকদম পিছিয়ে পড়ে যেতে নেয়। আরহান খপ করে ঈশানীর হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাত টেনে ধরে। ঈশানী চোখ খিঁচে নেয় পড়ে যাওয়ার ভয়ে। পরক্ষণেই অনুভব করতে পারে তার হাতে টান লাগছে এবং ঠিক তখনই তার মাথা গিয়ে লাগে একটি শক্তপোক্ত বুকে। ঈশানী গিয়ে আছড়ে পড়ে আরহানের বুকে। আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণে ঈশানী চোখ বুজে নেয়। হার্টবিট দ্রুত চলতে থাকে তার। পরক্ষণেই দ্রুত উঠে পড়ে, সাফাই গাওয়া কণ্ঠে বলে, আসলে ঘুমিয়েছেন কিনা দেখছিলাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নেয়, বলে, ঠিক বুঝতে পারিনি এমনটা হবে, দুঃখিত। আরহান ব্রুকুসকে তার দিকে তাকিয়ে, ঈশানী, আপনার কফি বলে এক দৌড়ে বেরিয়ে যায়। আরহান উঠে দাঁড়ায়, কফি হাতে নেয় খাওয়ার জন্য। এক চুমুক খেতেই চোখ মুখ কুঁচকে ফেলে। এত মিষ্টি সে কখনোই খায় না। নিশ্চয় এই কফি তার মা বানায়নি। বিরক্ত হয়ে কফি রেখে দেয়। মাথা ব্যথাটা বেড়েছে ভীষণ তার। ঈশানীর আজকে শেষ পরীক্ষা ছিল। 1.5-2 মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। আয়রার বিয়ের তারিখ ঠিক হয়েছে এ মাসের 25 তারিখ। হাতে সময় কম। সবাই বিয়ের বন্দোবস্ত, বাজার করা, ইনভাইটেশন পাঠানো, এসবেই ব্যস্ত। ঈশানীর একটু বাইরে যাওয়া প্রয়োজন। প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তার চাচু বাসায় নেই, থাকলে সেই এনে দিত। উপায় না পেয়ে মিনারা বেগমের কাছে গিয়ে বলল, ছোট মা, আমার একটু বাইরে যাওয়া লাগবে, প্র্যাকটিক্যাল খাতা লাগবে, যাব। মিনারা বেগম বাহিরে তাকালেন। বৈশাখ মাস চলছে। কাল রাতের ঝড়ের প্রভাব এখনও রয়েছে। আকাশ পরিষ্কার হয়নি এখনও। রাস্তায় হঠাৎ বৃষ্টি হলে মেয়েটা বিপাকে পড়বে। তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল আরহানকে। মিনারা বেগম আরহানকে ডেকে বললেন, বাবা, ইস্যুকে একটু বাইরে নিয়ে যা তো, ওর কিছু কেনার আছে। ঈশানী এবার বলার চেষ্টা করলো, সে পারবে একা যেতে। মিনারা বেগম সেটা হাওয়ায় উড়িয়ে দিয়ে মৃদু ধমক দিলেন। ঈশানী দমে গেল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে বলল, আমার মুখের উপর চড়ে দেখছিলে? তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বলেই গটগট করে চলে গেল। ঈশানীও তৈরি হতে নিজের রুমে চলে গেল। আকাশটা ধূসর মেঘে ঢাকা। চারদিক যেন এক মায়াবী আলোর চাদরে মোড়ানো। গাছের পাতা ভিজে চকচকে হয়ে আছে, আর রাস্তার পাশে জমে থাকা পানিতে ফোঁটা ফোঁটা ছোঁয়ার রেশ। বিশাল দ্বিতল ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটি কালো স্পোর্টস কার। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহান। পরনে তার কালো রঙের রাফল লরেনের পোলো শার্ট জড়ানো। জেল দিয়ে স্ট্রেট করা চুলগুলো বাতাসে খানিক এলোমেলো হয়ে গেছে। ব্যস্তচিত্তে ডান হাতে শোভা পাওয়া রোলেক্স ব্র্যান্ডের কালো ডায়ালের ওপর চোখ বুলালো। সে বাহিরে এসে দাঁড়িয়েছে প্রায় মিনিট 10 হতে চলল, অথচ এই মেয়ের এখনও আসার নামগন্ধ নেই। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। বাহিরের আবহাওয়া ভালো না, মেঘের আনাগোনা রয়েছেই। আরহানকে সর্বোচ্চ বিরক্তিতে ফেলতে গগন থেকে ফোঁটা ফোঁটা বারিধারা ঝরতে শুরু করলো। আরহানের মেজাজ সপ্তম আকাশে পৌঁছালো। এই মেয়েটার কি বিন্দুমাত্র সময়জ্ঞান নেই? বিরক্তিতে ফুঁস করে নিঃশ্বাস ফেলল সে।
তখনই সামনে থেকে আসতে দেখা গেল ঈশানীকে। নীল রঙের একটি চুড়িদার পরনে, কোমর পর্যন্ত লতানো চুলগুলো একপাশে এনে বেনি করে রেখেছে, কপালের ওপর বেবি হেয়ারগুলো উঠছে, মুখে কোনো প্রসাধনী নেই, ঠোঁটে শুধু লিপ বাম দেয়া। ঈশানী গাড়ির সামনে এসে দাঁড়ালে আরহান গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। ঈশানী বিপাকে পড়ে যায়, সামনে বসবে না পিছনে বসবে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। আরহানের চড়ে ওঠা রাগ যেন আকাশ ছুলো। এবার এক ধমকে বলে উঠল, স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত গাড়িতে উঠে বসো। ঈশানী চোখ মুখ কুঁচকে তাকালো আরহানের দিকে। এই সামান্য প্রশ্ন করায় তাকে এরকম ধমক দেওয়ার কারণ বুঝে উঠতে পারল না, তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় বসবো? আরহান যেন অবাক হলো, এবার সাথে রাগটাও তরতর করে বাড়ল। এতক্ষণ অপেক্ষা করিয়ে এখন বলছে কোথায় বসবে? আশ্চর্য, এই মেয়ের কি কমন সেন্সের অভাব নাকি? আরহান চোখ মুখ বিকৃত করে বলল, আমার কোলে বসো, আসো। ঈশানী নাক মুখ কুঁচকে ফেলল, বোঝার চেষ্টা করলো ঘটনা, কিন্তু তৎক্ষণাৎ কোনো সুরাহা পেল না। তবু মুখটা গম্ভীর করে তীক্ষ্ণ চোখে তাকালো আরহানের পানে, মুখে কিছু বলল না। আরহান আবার বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা? তুমি কি যাবে? এমনিতে 10 মিনিট অপেক্ষা করিয়ে রেখে এসছো, আর এখন অদ্ভুত প্রশ্ন করে মাথা খারাপ করছো। চুপচাপ সামনে এসে বসো। ঈশানী হয়তো আরহানের রাগের কারণ বুঝতে পারল, নিজের করা কাজে লজ্জিতও হলো, তাই মাথা নিচু করে বলল, আসলে চুলে ভীষণ জট বেঁধেছিল, সেটা খুলতেই দেরি হয়ে গেছে, দুঃখিত। ঈশানী আর 1 মিনিটও সময় ব্যয় না করে সামনে গিয়ে বসে। ঈশানী গাড়িতে বসতে দেখতে পায় আরহান তার দিকে তাকিয়ে আছে। ঈশানী কারণ জানতে ভ্রু উঁচিয়ে বুঝায় কি। আরহান কিছু না বলে ঈশানীর দিকে ঝুঁকে যায়। ঈশানী অজান্তেই কিছুটা পিছু সরে যায়, দ্বিধান্বিত চোখে তাকায় আরহানের পানে। আরহান তার দিকে তাকিয়েই পিছন থেকে সিট বেল্ট টেনে এনে লাগিয়ে দিতে থাকে। ঈশানী তাড়াহুড়ায় বলে, আমি পারি লাগাতে। তো এতক্ষণ না লাগিয়ে কি আমার লাগিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলে? বলেই আরহান নিজের সিটে চলে আসে, গাড়ি চালানোয় ব্যস্ত হয়ে পড়ে। বাহিরে এখন বিশাল বড় বড় বাড়িধারা ঝরছে। তারা দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটে যেতেই মোটামুটি ভিজে গেছে দুজনেই। আরহান গাড়িতে উঠেই নিজের চুল ঝাড়তে শুরু করে। সেই পানির ঝাঁপ গিয়ে লাগে ঈশানীর চোখে মুখে। ঈশানী হাসি দিয়ে ওঠে। আরহান ঈশানীর দিকে তাকায়। শরীর পুরো না ভিজলেও মেয়েটার চুল ভিজেছে, যার কারণে জামার বেশ কিছু অংশ ভিজে গায়ে লেপ্টে আছে। আরহান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ওড়না গায়ে ভালোভাবে জড়িয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। ঈশানী ওড়না জড়িয়ে নিল। বাহিরে ঝড়েরা তাণ্ডব করলেও গাড়ির ভিতর চলল নিশ্চল নীরবতা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে পৌঁছালো। ঈশানী ইতিমধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আরহান চাইল তার দিকে, মৃদুস্বরে কয়েকবার ডাক দিতেই ঈশানী উঠে পড়ল। বাহিরে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আরহান দ্রুত তাকে বাসায় যেতে বলল। ঈশানী নামতে যেয়ে ঘাড় গড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, আর আপনি? গাড়ি পার্ক করে আসছে। আরহান বলল। ঈশানী নেমে সোজা বাসার দিকে দৌড় দিল। ঈশানী আর আরহান দুজনেই ভিজে বাসায় এসেছে। এ নিয়ে মিনারা বেগম দুজনকে বেশ বকেছে। তারপর দুজনকে আদা তুলসী চা বানিয়ে দেয়। মাঝরাতের দিকে ঈশানী নিজের শরীরে জ্বর অনুভব করলো। মাথাটাও ভারী হয়ে আছে তার। সে মাথায় হাত দিয়ে উঠে বসলো। ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে তার। হাত উঠিয়ে বেডসাইড টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে দেখে বোতল ফাঁকা। এখন নিচ থেকে গিয়ে পানি আনতে হবে। বিরক্ত লাগছে তার। পানি খাওয়াও বিশেষ প্রয়োজন। তাই সে বিরক্ত হয়েই ওড়না গায়ে জড়িয়ে নেমে পড়ে কিচেন রুমের উদ্দেশ্যে। চৌধুরী বাড়ি দোতলা বিশিষ্ট, নিচে 2টো রুম রয়েছে। একটিতে মিনারা এবং আর জাহিদ চৌধুরী থাকে। কোমরের ব্যথার জন্য ওনারা নিচেই থাকে। অপর রুমটি গেস্ট রুম। আর দোতলায় সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমই আরহানের, তারপরের রুমটি আয়রার এবং পরের রুমটি ঈশানীর। ঈশানী কিচেন থেকে পানি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে। তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মনে হচ্ছে জ্বর তাকে কাবু করে ফেলেছে। তবু অসুস্থ শরীরটাকে টেনে হিঁচড়ে চলতে লাগলো সে। কিন্তু শরীর বেশিক্ষণ সায় দিল না, ঠাস করেই নিচে পড়ে গেল।
আরহান ঘুমায়নি এখনো। নিজের কিছু পেন্ডিং কাজ ছিল, সেটাই করছিল ল্যাপটপে। নিশুতি রাতে হুট করে বাহিরে কিছু পড়ে যাওয়ার শব্দে উঠে দাঁড়ালো। চঞ্চল পায়ে রুমের বাহিরে এসে দেখতে পেল ঈশানী নিচে শুয়ে আছে। কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল ঈশানীর দিকে। কয়েকবার মৃদুস্বরে ডাকলো, ঈশানী উঠল না। আরহান ঈশানীকে এবার মৃদু ধাক্কা দিল। ঈশানীর শরীর স্পর্শ করতে সে আরও এক দফা অবাক হলো। মেয়েটার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বরের প্রকোপে জ্ঞান হারিয়েছে সে। ঈশানীর হাঁটুর নিচে এক হাত ও পিঠের নিচে এক হাত দিয়ে কোলে তুলে ঈশানীর পেলব নিশ্চল দেহ চলল ঈশানীর রুমের দিকে। ঈশানীকে এনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাত দিয়ে উচ্চতা পরিমাপ করার চেষ্টা করলো। মেয়েটার শরীর আগুন গরম হয়ে আছে। সে ফের গেল নিজের রুমে এবং 2 মিনিটের মাথায় ফিরেও এলো। হাতে তার থার্মোমিটার। ঈশানীর মুখে থার্মোমিটার পুড়ে দিল। কিছুক্ষণ পর বের করে দেখলো 102 জ্বর, অথচ এই মেয়ে কাউকে কিছু বলেনি। আরহান একবার ভাবলো মিনারা বেগমকে ডাকবেন, কিন্তু এত রাতে ডাক দিলে শুধু শুধু টেনশন করবে এবং শরীর খারাপ হবে ভেবে ডাকেনি। নিজেই একটা ছোট বলের মধ্যে পানি ও একটা কাপড় নিল। ঈশানীর মাথার কাছটায় বসে তার মাথায় জলপট্টি দিতে থাকলো। ঈশানীর জীর্ণশীর্ণ শরীর কাঁচুমাচু হয়ে আছে, মাঝে মাঝে জ্বরের প্রকোপে কেঁপে উঠছে। শেষ রাতের দিকে ঈশানীর জ্বর নামলে সে নিজের রুমে চলে যায়। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করছে, সেই সাথে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির কলরব। ঈশানীর ঘুম ভেঙে যায়, শরীর কেমন ম্যাজম্যাজ করছে তার। মাথাটা মনে হয় 10 মনের বস্তা হয়ে আছে। এখন শরীরে জ্বর নেই, তবুও যেন ভীষণ দুর্বল লাগছে শরীর। ঈশানী কোনো মতে উঠে বসলো। বেডসাইড টেবিলে একটা বোল ও একটি কাপড় দেখতে পেল। ঈশানী ধরে নিল হয় ছোট মা না হয় আরুপুর কাজ এটা। বেশি ঘাটালো না ব্যাপারটা। আপাতত তার গোসল করা দরকার, মাথাটা পাতলা করতে হবে। সেই উদ্দেশ্যেই ওয়াশরুমের দিকে গেল। জাহিদ চৌধুরী এবং আয়রা ব্রেকফাস্টের জন্য টেবিলে বসেছে। মিনারা বেগম খাবার বাড়ছেন। তখনই একদম ফর্মাল গেটআপে নিচে নেমে এলো আরহান। সে এসে আয়রার পাশের চেয়ারে বসলো। মিনারা বেগম তার প্লেটে 2টো ব্রেড টোস্ট দিলেন। মিনারা বেগম আয়রাকে ডেকে বলল, ইস্যু আজ এখনো নামেনি কেন, দেখে আয় তো, দ্রুত খেতে ডাক ওকে। আয়রা উঠতে নিলে আরহান থামিয়ে দেয়। ব্রেড টোস্টে সুগার ফ্রি পিনাট বাটার লাগাতে লাগাতে বলে, কাল রাতে জ্বরের কারণ অজ্ঞান হয়ে পড়েছিল সিঁড়িতে। আমি দেখতে পেয়ে রুমে দিয়ে এসেছিলাম, তাই হয়তো নামেনি। মিনারা বেগম ব্যস্ত হয়ে পড়লেন, বললেন, আমাদের কাউকে ডাক দিলি না কেন? মেয়েটা সারা রাত জ্বরে কাতরেছে নিশ্চয়ই। আরহান কিছু বলার আগেই নিচে নেমে আসে ঈশানী। ঈশানী কিছু বলার আগেই মিনারা বেগম এগিয়ে যান। ঈশানীর কপালে গালে হাত দিয়ে বলে, এখনো তো জ্বর নেই। হ্যাঁ রে, জ্বর হয়েছে আমাকে জানাবি না? যদি বাড়াবাড়ি কিছু হয়ে যেত তখন? ঈশানী মৃদু কেশে জবাব দিল, এখন ঠিক আছে ছোট মা, তোমার যত্নে একদম সুস্থ হয়ে গেছি আমি। মিনারা বেগম হেসে বললেন, আমার না আরহানের, সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলি। আরহান দেখতে পেয়ে তোকে তোর রুমে দিয়ে এসেছে। ভাগ্যের ছেলেটা দেখিয়েছিল। যাই হোক, আয় খেতে আয় এখন। ঈশানী অবাক হয়ে তাকায় আরহানের পানে। এই লোক রাতে তার সেবা যত্ন করেছে, তার মানে বল কাপড় জলপট্টি এনার কাজ। কিন্তু আরহানের কোনো হেলদোল দেখা গেল না। সে নির্বিকার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিয়ের ধুম লেগেছে। সামনের সপ্তাহে আয়রার বিয়ে। কেনাকাটা তেমন কিছুই হয়নি। বিয়ের বেনারসি এখনও কেনা হয়নি। এদিকে বাড়িতে 2 জন ছেলে মানুষের একজনও নেই যে তাদের নিয়ে শপিংয়ে যাবে। উপায় না পেয়ে মিনারা বেগম কল লাগায় নিজের ছেলেকে, বলে, বাবা, আয়রার বিয়ের কেনাকাটা বাকি। এখনো বিয়ের বেনারসি লেহেঙ্গা কিছুই কেনা হয়নি। তোর কি সময় হবে? আরহান নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আমার দুপুর একটা ওটি আছে, সেটা শেষ করে বিকেলে তোমাদের নিতে আসবো, তৈরি থেকো। সায়ান্স বেলায় সূর্যটা লাল হয়ে আকাশ ছুঁয়েছে।
পাখিরা সব ফিরে যাচ্ছে তাদের নীড়ে, কর্মব্যস্ত মানুষ ফিরে যাচ্ছে তাদের ঠিকানায়। ঢাকা শহরের ব্যস্ত রাস্তার জ্যামে বসে এসবই অবলোকন করছিল ঈশানী। আয়রা, মিনারা বেগম, রিমি এবং ঈশানীকে নিয়ে বেরিয়েছে আরহান। আয়রার বিয়ের জন্য 1 সপ্তাহ আগে চলে এসেছে রিমি। আপাতত উদ্দেশ্য তাদের শপিং মলে যাওয়া, কিন্তু ঢাকার বিশ্রী জ্যামে তারা আটকে আছে। 8 ঘন্টা হবে। ড্রাইভিং সিটে বসে আছে আরহান। শরীর তার ঘেমে নিয়ে যা তা অবস্থা। বিরক্তভাবে আরেকবার চাইল সিগন্যালের দিকে। সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ি টান দিল সে। বিশাল বড় শপিং মলের সামনে থেমেছে গাড়িটি। একে একে সকলে নামলো। আরহান শপিং লটে গাড়িটি পার্ক করতে গিয়ে দেখা হয় ইয়াসিনের সাথে। ইয়াসিনের সাথে হ্যান্ডশেক করে আরহান জিজ্ঞেস করলো, তুমি এখানে? ইয়াসিন আয়রার থেকে শুনেছে তারা শপিংয়ে এসেছে। বিয়ে ঠিক হয়েছে থেকে তাদের দেখা হয়েছে মাত্র 2 বার। তাই প্রিয়তমাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে এসেছে। কিন্তু এই কথা তো আর হবু সম্বন্ধীকে বলা যায় না। সে অকপটে মিথ্যা বলে দিল। আসলে ভাই, এদিকে একটা কাজ ছিল আর কি। আরহান তাকে একবার দেখে নিল, তারপর আবার বলল, কাজ শেষ হলে আমার সাথে না হয়ে আসো। আয়রা, মা ওরা এসছে বিয়ের কেনাকাটা করতে। ইয়াসিন যেন এই কথার অপেক্ষাতেই ছিল, চট করে বলে ফেলল, হ্যাঁ, কাজ তো শেষ, যাওয়া যায় তবে। আরহান মাথা দুলিয়ে সামনে এগোলো। পিছু নিল ইয়াসিন। সামনে গিয়ে মিনারা বেগমকে সালাম দিলেন। তারপর সকলের অগোচরে আয়রার দিকে তাকিয়ে চোখ টিপ মারলেন। আয়রা লজ্জায় মাথা নুইয়ে নিল। বদ লোকটা ঠিক চলে এসেছে। প্রথমেই বেনারসি কিনতে বসলো তারা। আয়রা একটার পর একটা বেনারসি উল্টে পাল্টে দেখছে আর ইয়াসিনকে চোখের ইশারায় জিজ্ঞেস করছে এটা নিবে কিনা। প্রতিবারই ইয়াসিন না করছে। ইয়াসিন এবার নিজেই দেখতে লাগলো। খুঁজে খুঁজে একটা ম্যাজেন্ডা কালারের বেনারসি এনে আয়রার শরীরে ধরলো। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাল্লাহ। আয়রা লজ্জা পেল। ঈশানী আর রিমি ঠোঁট টিপে হাসছে। আরহান বাইরে অপেক্ষা করছে। এসব শপিং তার ভালো লাগে না। মিনারা বেগম অন্যান্য শাড়ি দেখায় ব্যস্ত। রিমি ঠোঁট টিপে হেসে আয়রাকে খোঁচা দিয়ে বলল, এ রূপ, তোমার বর তো এখনই পাগল হয়ে যাচ্ছে। বিয়ে পর্যন্ত মনে হয় তো না আর অপেক্ষা করতে পারবে। আয়রা কিছু না বললেও ইয়াসিন তার মুখের হাসি আরেকটু চওড়া করে বলল, তা অবশ্য ভুল বলনি শালিকা। আমার হাতে থাকলে তোমার বোনকে এখনই কিডন্যাপ করে নিয়ে যেতাম আমার কাছে। আর কতকাল একা বিছানায় ঘুমাবো বলো? শেষের কথাটা দুঃখী দুঃখী মুখে বলল সে। রিমি এবার উচ্চস্বরে হেসে দিল। আয়রা ইয়াসিনের বাহুতে মৃদু আঘাত করে মায়ের কাছে চলে গেল। ইয়াসিন গাল এলিয়ে হাসলো। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। সকলের কেনাকাটা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। ইয়াসিন চলে গেছে। মিনারা বেগম তাদের সাথে ডাকলেও আসেনি। 2 দিন পর বিয়ে, এখনই হবু শ্বশুরবাড়ি যাওয়া ঠিক না। আরহান তাদের নিয়ে চলে এলো বাড়িতে। অপরাহ্নের সময় কয়েকদিনের বৃষ্টির পর সূর্য আজ দারুণ তেজ নিয়ে এসেছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা জনমানবের। সাদা রঙে রাঙানো দরজার মাঝখানে ছোট্ট একটি ফ্রন্টেড কাচের জানালা। দরজার ডান পাশে মোটা অক্ষরে লেখা, ডক্টর আরহান মীর চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ। দরজার পাশে ছোট একটি বেল সুইচ, তার নিচে লেখা, দয়া করে বেল টিপে ভিতরে প্রবেশ করুন। আরহান রাউন্ড শেষ করে নিজের কেবিনের নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে। নিজের গায়ের সাদা অ্যাপ্রন খুলে চেয়ারের হাতলে রাখে। এসির পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে নিজের চেয়ারে বসে। টেবিলের ওপর থেকে পানির গ্লাস দিয়ে ঢকঢক করে খেয়ে চেয়ারে শরীর এলিয়ে দেয়। কিছুক্ষণ পর বেলের শব্দ কানে ভাসে। আরহান সোজা হয়ে বসে বলে, কামিন। আরহানের অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে বলে, স্যার, একজন পেশেন্ট এসেছে, পাঠিয়ে দেব। আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই মেয়েটি চলে যায়। দরজা ঠেলে ভিতরে আসার শব্দ পেতে আরহান চোখ তুলে তাকিয়ে বলতে নেয়, বসুন। ঈশানীকে দেখে থেমে যায়। ঈশানীর পাশে একজন বয়স্ক লোক। লোকটির বাহু ধরে সে আগাচ্ছে। আরহান বসতে ইশারা করে জিজ্ঞেস করলো, তুমি এখানে? আর উনি?
বৃদ্ধা লোকটিকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে ওড়নার কোনা দিয়ে কপালের ঘাম মুছে বলে, চাচার রিক্সা করে কলেজ শেষে বাসায় যাচ্ছিলাম। মাঝ রাস্তায় চাচা বুকে হাত দিয়ে চিৎকার করে রাস্তায় শুয়ে পড়ে। আমি আশেপাশে লোকের সাহায্য নিয়ে তাকে নিকটস্থ ফার্মাসিতে নিয়ে যাই। সেখানেই জানায় ওনার আগে ইসিজি করতে হবে, তাই নিয়ে এসেছি। ঈশানীর বলা শেষ হলে বৃদ্ধা লোকটি কাচুমাচু করতে করতে বলেন, মারে কতবার না করলাম যে যাওন লাগতো না হাসপাতালে, এই কোনো কথাই শুনলো না। কোন ডাক্তার সাহেব, আমি ঠিক আছি না? ঈশানী ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ঈশানীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে আরহান বলল, সেটা তো ইসিজি করলেই বোঝা যাবে চাচা। আপাতত আপনি আমার সাথে আসুন। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে অপেক্ষা করো। আরহান বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায়। সকল টেস্ট করানো শেষে লোকটিকে ওষুধ কিনে দিয়ে রিপোর্ট নিতে পরশু আসতে বলেছে আরহান। বৃদ্ধ লোকটি চলে গেলে সে নিজের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। যেতে যেতে ডান হাতে ঘড়িতে চোখ বুলিয়ে নেয়। দুপুর 3:40। কেবিনে প্রবেশ করে দেখতে পাই ঈশানী চেয়ারে পা তুলে বসে টেবিলের ওপর হাত রেখে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। জানালা থেকে আসা রৌদ্রের আলো মুখে পড়ায় মুখ কুঁচকে নিচ্ছে। আরহান এগিয়ে গিয়ে জানালার পর্দা টেনে দেয়। এসির পাওয়ার কমিয়ে সে ঈশানীর দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে এখন। আরহান তার ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষা দেয়। চোখ অফ করে জোরে নিঃশ্বাস ছেড়ে গিয়ে বসে নিজের চেয়ারে। পেশেন্টের কেস স্টাডিতে মনোযোগ দিলেন। ফোনের বিকট শব্দে ঘুম ভেঙে যায় ঈশানীর। নিভু নিভু চোখে তাকাতেই সামনে দৃশ্যমান হয় আরহানের গম্ভীর মুখশ্রী। সে নিজের কাজে ব্যস্ত। সে ধপ করে উঠে বসে। ফোলা ফোলা চোখগুলো কষলে আবার তাকায় আরহানের পানে। 2 সেকেন্ড সময় নেয় সবটা মনে পড়তে। আরহান শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। ঈশানী সদ্য ঘুম থেকে ওঠা ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করে, আমাকে ডাক দিয়ে দেননি কেন? সন্ধ্যা হয়ে গেছে, দেখেছেন? আরহান উত্তর দেয় না। নিজ কাজে ব্যস্ত হয়ে টেবিলের ওপর থেকে সুইচ বেলে চাপ দেয়। তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে। আরহান তাকে 1 কাপ কফি দিতে বলে। ঈশানী বিরক্ত নিয়ে তাকায় আরহানের দিকে। লোকটা কি তাকে অবজ্ঞা করলো? পরপরই মুখ বাঁকিয়ে ভাবল, করলে করুক, তাতে তার বয়েই গেল। সে এখন চলে যাবে। এমনিতেই সন্ধ্যা নেমে গেছে। ঈশানী উঠে দাঁড়ায়। কাঁধে ব্যাগ জড়িয়ে আরহানকে কিছু বলার আগে আরহান ডান দিক আঙ্গুল তাক করে নিজেই বলে ওঠে, ওদিকে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে আসো। আমার আরও 30 মিনিট সময় লাগবে। ঈশানী অবুঝের মতো বলে, কিসের জন্য? আরহান ফাইলের দিকে তাকিয়েই বলে, হাতের কাজ শেষ করতে হবে, তারপর বেরোবো। ঈশানীর কণ্ঠে দৃঢ়তা এনে বলে, আমি পারবো যেতে। সন্ধ্যা নেমে গেছে, এখন একা বাসায় গেলে মা বকাবকি করবে। অপেক্ষা করো। ঈশানী মুখ বাঁকায়। সে কি বাচ্চা যে যেতে পারবে না? আর এমনভাবে অর্ডার করছে যেন রাজা মহারাজা। বিড়বিড় করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর বেরিয়ে এসে দেখতে পায় কফি টেবিলে। আরহান ইশারায় নিতে বলল সেটা। ঈশানী বিনা শব্দে নিয়ে নেয়। আরহানের কাজ শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। ঈশানীকে গাড়ির চাবি দিয়ে বলে সেখানে গিয়ে অপেক্ষা করতে। ঈশানী চাবি নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখতে পায় আরহান আসছে। শরীরে তার সাদা শার্ট ইন করা, পরনে কালো প্যান্ট, চুলগুলো হালকা এলোমেলো, পেশিবহুল বাহু দুটি ফুলে আছে হালকা। আরহান ঈশানীর কাছে আসতেই কোত্থেকে একটি মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরে আরহানকে। ঈশানী অবাক চোখে তাকিয়ে থাকে। অবাক হয় আরহানও। তারপর নিজের থেকে মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে অলিভিয়া? এটা তো লন্ডন না যে এভাবে হুট করে গায়ে পড়বে। দূরে দাঁড়া।